হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য 10 নাম্বার পর। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য 10 নাম্বার পর্বটা শুনে আছি। আমি যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি। এই কথাটা বলতেই রিয়াজের গায়ের লোম দাঁড়িয়ে যায়। কালাম সাহেব কিছুটা বিস্মিত দৃষ্টিতে তাকায় রিয়াজের দিকে। আগ্রহাতিশয় হয়ে আছেন তিনি। রিয়াজ তখন আবার বলতে থাকে, লাশ রেখে যখন আমি বাড়ি থেকে বের হই তখনই আমার অ্যাম্বুলেন্স আবার কেউ পেটাপেটি শুরু করে। যে লাশ আমি মাত্র নামিয়ে এলাম সেটি আবার কিভাবে অ্যাম্বুলেন্সে এলো বুঝতে পারছিলাম না। কিন্তু অস্বাভাবিক কিছু হচ্ছে, সেটির তো সন্দেহ নেই মনে। আমি কোনো দিকে খেয়াল না রেখে অ্যাম্বুলেন্স চালিয়ে যাচ্ছিলাম। কোনোভাবে ফেনী শহরে যখন অ্যাম্বুলেন্স প্রবেশ করে তখন কেউ পেটাপেটি করেনি। আমার একটা সন্দেহ ছিল, হয়তো ফেনী থেকে বের হতে না হতে আবার আক্রমণ করবে। যা ভাবা তাই হলো। ফেনী শহর থেকে বের হতেই আমি স্পষ্ট বুঝতে পারছি কেউ অ্যাম্বুলেন্স পেটাপেটি করছে। মনে হচ্ছে পিছনে লাশটা প্রচুর রেগে এবং সে অ্যাম্বুলেন্স ভেঙে বের হয়ে যাবে। ছোটবেলায় কয়েকটা সূরা শিখেছি। সূরা ইখলাস পড়তে শুরু করি আমি। যখনই মুখ থেকে উচ্চারণ করলাম কুল হুয়াল্লাহু আহাদ, তখনই পেটাপেটি বন্ধ করে দেয়। আমার কপাল বেয়ে ঘামের স্রোত নেমে যাচ্ছিল প্রচুর। আবার যখন উচ্চারণ করলাম আল্লাহুস সামাদ, সেই মুহূর্তে একটা অস্পষ্ট কণ্ঠ ফিসফিস করে আমার কানের কাছে বলতে থাকে, তুই অনেক বড় ভুল করেছিস। আমি ভয়ে আবার পড়তে লাগলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইলাদ। আমার মুখে আরবি শব্দ শুনে এবার অ্যাম্বুলেন্সে একজন না, যেন 1-0-1-2 জন পেটাপেটি শুরু করেছে। আমার অ্যাম্বুলেন্স হেলে দুলতে শুরু করে, একবার ডানে একবার বামে, যেন তারা লাথি মেরে আমার অ্যাম্বুলেন্স ফেলে দিতে যাচ্ছে। আমার কন্ট্রোল হারিয়ে যাচ্ছিল। অ্যাম্বুলেন্স নাড়াচাড়া করার কারণে রাস্তার এদিক সেদিক করছিলাম আমি। তবু মনে সাহস সঞ্চয় করে বলতে লাগলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরার শেষ লাইন বলতেই সিটের নিচ থেকে একটা কালো কুচকুচে হাত বেরিয়ে আসে এবং আমার গলা টিপে ধরে। মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো শরীর ঘেমে একাকার। একে তো অ্যাম্বুলেন্স কন্ট্রোল করতে পারছিলাম না, তার উপর এখন শ্বাসরোধ শুরু হয়। যেটুকু শক্তি ছিল সেইটুকু শক্তিতে আমি আবার চিৎকার দিয়ে বলতে শুরু করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এইভাবে জোরে জোরে চিৎকার করে সূরা পাঠ করতে লাগলাম। আল্লাহর বাণী বারবার শুনতে পেয়ে সেই কালো হাতটা আমার গলা ছেড়ে দেয়। তবুও আমি সূরা পাঠ করেছি আর এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার অ্যাম্বুলেন্স এর পিছনে পেটাপেটি আর ওই মেয়ের চিৎকার শোনা যাচ্ছিল। গলা ছাড়ার প্রায় 3-4 মিনিট পর ফজরের আয়ানের ধ্বনি আমার কানে ভেসে আসে। আয়ানের শব্দ শুনতেই পেটাপেটি বন্ধ হয়ে যায়। এতক্ষণ মনে হচ্ছিল আমার গায়ে কিছু একটা ভর করেছিল, কিন্তু আয়ানের পর পুরো শরীর হালকা হয়ে যায়। আর কিছু হয়নি আমা। একটু শান্ত হয়ে আমি কপালের ঘাম আর গলা দুইটাই পরে শুকিয়ে গেছে। তারপর হেল্পারের কাছে নেমে গলা ভিজানোর জন্য চা খেয়ে ঢাকায় ফিরেছি। রিয়াজের মুখে পুরো বর্ণনা শুনে কালাম সাহেব হা করে তাকিয়ে রইলেন। রিয়াজ চায়ের কাপে আবার চুমুক দেওয়ার পর কালাম সাহেব বলেন, কিভাবে রিয়াজ? এ তো সত্যি মৃত্যুর দরজা থেকে ফিরে আসার মতো ঘটনা। তোমার সাহস আছে বলতে হবে। রিয়াজ সিগারেটে টান দিয়ে মুচকি হেসে বলল, সাহস আছে নাকি নেই জানি না, কিন্তু আমার প্রচুর টাকা লাগবে ভাই। হাতে আর 6 দিন আছে। কিভাবে 5-0 টাকা ম্যানেজ করব তা নিয়ে ভেবে যাচ্ছি। কালাম সাহেব রিয়াজের কথা শুনে একটু হতাশ হলেন। এরপর রিয়াজের কাঁধে হাত রেখে বললেন, সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো, আল্লাহর উপর ভরসা রাখো। বিপদ থেকে উনি রক্ষা করবে তোমাকে। উছিলা কেউ না কেউ তো হবেই। কথাটা বলে কালাম সাহেব দোকান ত্যাগ করলেন। রিয়াজ আনমনে চা আর সিগারেটে ডুবে আছে। এদিকে শাহরুখ খান অর্থাৎ রিয়াজের হেল্পারকে বস ডাক দিলেন। হেল্পার ওনার কেবিনে আসার পর বস বললেন, এটা তো সত্যি অবাক করার বিষয়। একজন নতুন ড্রাইভার প্রথমবারেই এমন একটা কাজ করলো। আমি ভাবতেও পারছি না। হেল্পার বসের কথা শুনে বলল, বস, পোলাটা সাহসী আছে, হাতছাড়া কইরেন না, স্যালারি বাড়িয়ে রেখে দেন। বস একটা মুচকি হেসে বলে, উপর থেকে আমাকে যা দেওয়া হয় আমি সেটাই তোমাদের দিচ্ছি, তবে আমি কথা বলবো ওর ব্যাপারে। এইরকম ড্রাইভার খুব কম পাওয়া যায়। আর শুনো, রিয়াজকে বলে দাও আজ বাসায় চলে যেতে। ওর ডিউটি রাত, গতকাল এমনিতেও ঘুমায়নি, ওর ঘুম প্রয়োজন। শাহরুখ খান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কেবিন ত্যাগ করে। নিচে রিয়াজ বসে আছে দোকানে। হেল্পার রিয়াজের কাছে এসে একটানা বলল, বস বলল আপনার ছুটি। যদিও আমি রিকোয়েস্ট করে আপনার ছুটি নিয়ে দিচ্ছি। একজন বলিউড হিরো আমার নাম বিক্রি করে খায়, আমার রিকোয়েস্ট তো রাখতে বাধ্য।
জ্ঞান বাসায় যান, রেস্ট করুন, রাত 8টা থেকে সকাল অবধি আপনার ডিউটি। কথাটা বলে হেল্পার কানে হেডফোন গুঁজে দেয় আর চলে যেতে থাকে। রিয়াজও প্রচুর ক্লান্ত, তাই দোকান বিল পে করে চলে যায় বাসার দিকে। বাসায় এসে রিয়াজ ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। গোসল না করে ঘুমানোর মতো ক্লান্ত শরীর নিয়ে আর 2 পা এগিয়ে যাওয়ার শক্তি নেই। তখনই সেই অস্পষ্ট ফিসফিস করার শব্দে কেউ বলল, এসে গেছিস? রিয়াজ শব্দটা শুনে লাফ মেরে উঠতে চায় বিছানা থেকে, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি যেন রিয়াজকে খাটের সাথে চেপে ধরেছে। রিয়াজ বহু শক্তি লাগানোর পরেও উঠতে পারে না। এমতাবস্থায় খাটের নিচে কারো হাসার শব্দ, চিকন একটা ভয়ানক কণ্ঠস্বর। সে যেন খাটের নিচে প্রচুর মজা পাচ্ছে। রিয়াজ কোনোভাবে মাথাটা তুলে পায়ের দিকে তাকায়, দেখে খাটের নিচ থেকে একটা বাচ্চা ছেলের কালো কুচকুচে হাত বেরিয়ে আসে। অনেক ছোট বাচ্চার হাত, যেমন 2-3 মাসে বাচ্চাদের যেমন হাত হয়। রিয়াজ সেই কালো হাতটা দেখে চিৎকার করতেই যাবে, তখনই রিয়াজের বালিশটা থেকে রক্ত বের হতে থাকে। রিয়াজ কিছু বুঝে ওঠার আগেই বাসার দরজা জানালা নিজে থেকে বন্ধ হয়ে গেল। পুরো রুম হয়ে যায় অন্ধকার। অন্ধকারের মধ্যে সেই বাচ্চা ছেলেটা খাটের নিচ থেকে বের হয়। পুরো রুমে অন্ধকার হলেও ঝাপসা দৃষ্টিতে রিয়াজ সেই বাচ্চাকে দেখতে পায়। একদম ছোট একটা বাচ্চা। এক লাফে বাচ্চাটি খাটের উপর উঠে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ ওর চেহারার দিকে তাকালেও স্পষ্ট দেখতে পায়নি। পুরো মুখে শুধু ওর চোখ 2টা দেখা যাচ্ছিল, লাল বর্ণের 2টা চোখ, ভয়ানক অনেক। রিয়াজের দিকে তাকিয়ে সে একটা হাসি দেয়, এরপর এক লাফ দিয়ে দরজার দিকে চলে যায়। রিয়াজ দেখে দরজা না খুলে সে বাতাসের মতো দরজার কাঠ ভেদ করে বের হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে আবার সেই বাচ্চাটা খাটের নিচ থেকে বের হয় এবং এক দৌড়ে দরজার কাঠ ভেদ করে বের হয়ে যায়। এইভাবে একের পর এক বাচ্চা খাটের নিচ থেকে বের হচ্ছে আর দরজার দিকে চলে যাচ্ছে। রিয়াজ ভয়ে জমে গেছে। তখনই রিয়াজের মনে হলো রুমের কোনায় একটা বিশাল কালো অবয়ব দাঁড়িয়ে আছে। রিয়াজ কালো অবয়বটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। এ ব্যতীত আর কোনো উপায়ও নেই। হাত পা নাড়ানোর মতো শক্তি রিয়াজের নেই। কালো অবয়বের পুরো শরীর কালো ধোয়ার মতো, সারা দেহে শুধু তার চোখ 2টা দেখা যাচ্ছিল। এটি জল জল করছে। রিয়াজ পুরো চেহারা স্পষ্ট দেখতে চাচ্ছে, তার আগেই সেই কালো অবয়ব সামনে আসতে লাগলো। রিয়াজ এইবার দেখে সে বের হতে হতে তার দেহ মানুষের মতো হতে থাকে এবং অবশেষে খেয়াল করে এটা সেই লোক যাকে রিয়াজ বিলের মাঝে দেখেছিল। চাদর গায়ে দেওয়া ওই লোকটা যে এক দৌড়ে পালিয়ে গেছে। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না, চাদর দিয়ে মুখটাও ঢেকে রাখা। রিয়াজ কিছু বুঝে ওঠার আগে লোকটা তার চাদর থেকে একটা কাটা মাথা বের করে আর চোখের পলকে লোকটা সেই কাটা মাথা রিয়াজের দিকে ছুঁড়ে মারে। রিয়াজ এইবার সজোরে এক চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে যায়। নেই, চারপাশে সব ঠিক আছে, দরজা জানালা সবই খোলা, নেই কোনো বাচ্চা আর নেই কোনো লোক। রিয়াজ পিছন ঘুরে বালিশের দিকে তাকায়, বালিশেও কোনো রক্ত নেই, তবে সারা দেহ রিয়াজের ঘেমে একাকার। রিয়াজ তাড়াহুড়া করে পকেট থেকে ফোন বের করে আর ঘড়ির টাইম খেয়াল করার পর রিয়াজের যেন হুঁশ উড়ে যায়। সময় এখন বিকেল 05:04 কখন বিকেল হয়ে গেল? তার মানে কি সব স্বপ্ন ছিল? কিন্তু রিয়াজ এটিকে স্বপ্ন মানতে পারছে না। হুটহাট সব তার সামনেই হলো। এখানে অবিশ্বাস করার মতো কিছুই নেই, তবুও সময় বলে দিচ্ছে রিয়াজ ঘুমিয়েছে। এদিকে রিয়াজের চোখেও কোনো ঘুম নেই, যেন অনেক লম্বা একটা ঘুম সেরে উঠেছে। কোনো কুলকিনারা না পেয়ে রিয়াজ হতাশ হয়, কিন্তু তখনই রিয়াজের চোখ যায় তার পায়ের দিকে। রিয়াজের পায়ে একটা হাতের চাপ, একটা বাচ্চার হাতের চাপ, যেন কালি মেখে সে রিয়াজের পা ধরেছে। রিয়াজ আবারও চিন্তিত হতে লাগলো, যদি সব স্বপ্নই হয় তবে পায়ে এই হাতের চাপ কিভাবে এলো? জানাবেন আপনার অনুভূতি এখন কেমন? গল্পের কোথায় কোথায় ভয় অনুভব করেছে? আর অবশ্যই রিভিউ দিবেন। পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন।